আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। করোনাকালীন এই দুর্যোগের মুহূর্তে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে পড়ালেখার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজ করবে। মাদককে না বলতে হবে এবং যৌতুকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সর্বোপরি নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে একত্র ঘোষণা করতে হবে। তো চলো আমরা আজকে এই অষ্টম অধ্যায়ের আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করো এবং মনোযোগ সহকারে তোমাদের হ্যান্ডসেটের সামনে বসে থাকো, খাতা এবং কলম নিয়ে। যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটি টপিকস, তো চলো আমরা দেরি না করে আমাদের এই টপিকসে চলে যাই। তোমাদের সবাইকে শুভ সকাল, গুড মর্নিং জানাচ্ছি। যথারীতি আমার পরিচিতি এটা তোমরা জানো, তারপরও আবার তোমাদের সামনে উপস্থাপন করলাম। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে প্রদর্শিত বস্তুগুলো উজ্জ্বল দেখার কারণ কি তোমরা বলতে পারবে? আমাদের হাতের আশেপাশে আমাদের নিজের হ্যান্ডসেট, অর্থাৎ আমাদের কাছে যে মোবাইল সেটটা থাকে সেটাও কিন্তু চকচক করে পিছনের দিকে। আমরা যে নেকলেস বা সোনার চেইন পরি বা অন্য কিছু ইমিটেশন, সবগুলো কিন্তু বেশ উজ্জ্বল দেখায়। এই যে এখানে দেখো কিছু নাট স্ক্রু দেওয়া আছে, সেগুলো অনেক উজ্জ্বল দেখাচ্ছে। এখানে কিছু পাত্র দেওয়া আছে, ডিশ দেওয়া আছে, বা তোমার কিছু ব্যবহারিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়া আছে, সেগুলো অনেক উজ্জ্বল দেখাচ্ছে। তোমরা কি বলতে পারবে উজ্জ্বলতার কারণ কি? অবশ্যই তোমরা অনেক অনেক জানো। আসলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে আসি তোমাদের উত্তরের সাথে বা তোমরা যেটা মিন করছো সেটার সাথে মিলেছে কিনা। ইয়েস, সঠিক উত্তর। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। চলো প্রথমে এই পাঠ শেষে শিক্ষার্থীরা বা তোমরা কি কি জানতে পারবে আমরা একটু বিষয় জেনে আসি। ইলেকট্রোপ্লেটিং কি তা বলতে পারবে, ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য বা এটি কেন করা হয় সেটি বলতে পারবে, ইলেকট্রোপ্লেটিং করার পদ্ধতি বা এটি কিভাবে করা হয় তা বলতে পারবে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং কৌশল জেনে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে এবং এ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এই ধারাবাহিকভাবে আমরা বিষয়টা শিখব। চলো ইলেকট্রোপ্লেটিং কি আমরা প্রথমে জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ইলেকট্রোপ্লেটিং কি বলেছে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোন ধাতু তৈরি জিনিসপত্রের উপর অন্য একটি কম সক্রিয়, অর্থাৎ কোন ধাতু তৈরি জিনিসপত্র সেটা যদি বেশি সক্রিয় হয়, অর্থাৎ এটি যদি বাতাস বা পানির সংস্পর্শে এসে সাথে মরিচা ধরার চেষ্টা করে, অর্থাৎ আমরা জানি বেশি সক্রিয় যারা তারা খুব দ্রুত বিক্রিয়া করে এবং তারা বাতাস বা জলীয় বাষ্প বা অক্সিজেনের সংস্পর্শে তারা কিন্তু পানির সংস্পর্শে তারা মরিচা ধরে। তাই ওই বেশি সক্রিয় ধাতুর উপর অন্য একটি কম সক্রিয় ধাতু, যেমন সোনা, রূপা, দস্তা, নিকেল, ক্রোমিয়াম, টিন প্রভৃতির প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা বলছি ইলেকট্রোপ্লেটিং। তাহলে একটা বেশি সক্রিয় ধাতু, যেমন মনে করো যে লোহা একটা বেশি সক্রিয় ধাতু, তার উপরে কিন্তু আমরা সোনা, রূপা, দস্তা, নিকেল, ক্রোমিয়াম, টিন ইত্যাদি প্রলেপ দিতে পারি। এগুলোকে আমরা বলি ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন।
সাধারণত পার্থক্য সৃষ্টির জন্য অথবা ক্ষয় রোধের জন্য একটি সক্রিয় ধাতুকে কম সক্রিয় ধাতু যেমন নিকেল ক্রোমিয়াম দ্বারা প্রলেপ দেওয়া হয়। মানে আমরা দুটো বস্তু একই জিনিস কিনেছি, একই রং হয়ে গেছে, ফলে আমরা দুটো জিনিসের পার্থক্য সৃষ্টি করার জন্য আমরা কিন্তু এই কাজটা করে থাকি, ইলেকট্রোপ্লেটিং। তাহলে চলো ইলেকট্রোপ্লেটিং কেন করা হয় বা এর উদ্দেশ্য কি আমরা একটু জেনে নিই। দেখো ইলেকট্রোপ্লেটিং কেন করা হয় বা উদ্দেশ্য প্রথমটাই আছে যে সাধারণত লোহার তৈরি জিনিসপত্রকে ক্ষয় হওয়া থেকে রোধ করতে বা মরিচা পড়া থেকে রক্ষা করতে ইলেকট্রোপ্লেটিং করা হয়। কেননা লোহার তৈরি জিনিসপত্র খুব সহজে বায়ুর সংস্পর্শে আসে এবং এর উপর লালচে বাদামি বর্ণের মরিচা পড়ে, তাই এর উপর কম সক্রিয় ধাতু যেমন নিকেল বা ক্রোমিয়াম প্রলেপ দিলে মরিচাও ধরে না, আবার ক্ষয়প্রাপ্ত হয় না। তাহলে এই যাতে লোহার তৈরি জিনিসপত্র মরিচা না ধরে তাড়াতাড়ি ক্ষয় হয়ে না যায় তার জন্য আমরা কিন্তু নিকেল বা ক্রোমিয়াম প্রলেপ দেওয়া হয়, যাতে এটা ক্ষয়প্রাপ্ত না হয় বা মরিচা না ধরে। এছাড়া উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বা জলবায়ু থেকে রক্ষা করার জন্য কিন্তু বিভিন্ন বাণিজ্যিক ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং করা হয়। তাহলে আমরা এই কেন করা হয় দুটো বিষয় ভালো করে দেখব, মনে রাখবো আমরা শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে দেখে নিয়েছো এবং চেষ্টা করেছো লেখার। এবার চলো আমরা দেখে নিই যে ইলেকট্রোপ্লেটিং কিভাবে করা হয় আসলে। দেখো ইলেকট্রোপ্লেটিং করার জন্য আমরা 6টা প্রসেস আছে, মানে 6টা নিয়ম আছে, অর্থাৎ এই 6টা ধাপ যদি তোমরা পরপর অনুসরণ করো তাহলে নিজেরাই বাড়িতে কিন্তু ইলেকট্রোপ্লেটিং করতে পারো। যে ধাতুর জিনিস অর্থাৎ ধাতুর যে জিনিসের উপর তড়িৎ প্রলোপন করতে হবে তাকে প্রথমে লৌহ অ্যাসিড বা ক্ষারের সাহায্যে পরিষ্কার করে পরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। অর্থাৎ ধরে নাও যে তুমি একটি লোহার চামচের উপরে ইলেকট্রোপ্লেটিং করবে বিভিন্ন পদার্থ দিয়ে, যে কোনো একটা পদার্থ দিয়ে, সেটা নিকেল বা ক্রোমিয়াম বা অন্য কোনো পদার্থ হতে পারে, সিলভার হতে পারে। তাহলে আগে লোহার চামচটাকে কি করতে হবে, লৌহ অ্যাসিড বা ক্ষারের সাহায্যে প্রথমে একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করতে হবে এবং পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর যে জিনিসের উপর তড়িৎ প্রলোপন করতে হবে তাকে তড়িৎ কোষে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। তার মানে আমরা সাধারণত যে জিনিসটা এই যে ধাতুর যে জিনিসের উপর আমরা তড়িৎ প্রলোপন করব, মানে লোহার চামচ, এই লোহার চামচটাকে কিন্তু তড়িৎ কোষে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। ক্লিয়ার এ দুটো? প্রথমে যে ধাতুতে আমরা ইলেকট্রোপ্লেটিং করতে চাই তাকে আমরা ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর সেটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর এই লোহার চামচের উপর যার প্রলেপ দেওয়া হবে সেটাকে কিন্তু আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর বিশুদ্ধ দণ্ড বা পাতকে তড়িৎ কোষে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি ধরে নাও যে তুমি এই লোহার চামচটার উপরে নিকেলের প্রলেপ দিতে চাও, তাহলে ওই নিকেলের বিশুদ্ধ দণ্ড তড়িৎ কোষে অ্যানোড হিসেবে ব্যবহার করবে। তাহলে এই সময় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি হিসাবে ব্যবহার করা হবে, অর্থাৎ এই যে আমরা যে একটা প্রকোষ্ঠ নিলাম, একটা এরকম একটা প্রকোষ্ঠ, তার ভিতরে অ্যানোড এবং ক্যাথোড যুক্ত করে দেব। তাহলে ক্যাথোডটা হিসাবে আমরা একটা চামচ নিব এবং অ্যানোড হিসাবে নিব আমরা যার প্রলেপ দেব, অর্থাৎ নিকেলের প্রলেপ দিলে নিকেল। তাহলে নিকেলের প্রলেপ দিলে আমরা যার প্রলেপ দেব ঠিক তার লবণের একটা দ্রবণ ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সময় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে ধাতুর বা পদার্থের প্রলেপ দেওয়া হবে, অর্থাৎ আমরা ধরে নিলাম যে নিকেলের প্রলেপ দেওয়া হবে, তাহলে সেই নিকেলের পানিতে দ্রাব্য লবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করা হবে। অর্থাৎ এই অ্যানোড বা ক্যাথোডকে একটা ব্যাটারি দিয়ে সংযোগ দিতে হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহিত করা হলে অ্যানোডের ধাতু ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করা বস্তুর উপর ওই ধাতুর প্রলেপ পড়তে থাকে। অর্থাৎ যখন এই বিদ্যুৎ প্রবাহ চলবে তখন কিন্তু এই বিশুদ্ধ দণ্ডটি, অর্থাৎ যে নিকেলের দণ্ডটি বা ক্রোমিয়ামের যার প্রলেপ দেব তার দণ্ডটি আস্তে আস্তে কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে থাকবে এবং সেটি দ্রবণে থাকা এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে নিকেলের যে দ্রবণ, নিকেল আয়ন থাকবে অর্থাৎ ক্যাটায়ন থাকবে, সে কিন্তু ওই ইলেকট্রন গ্রহণ করে আস্তে 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 ওই ক্যাথোডের গায়ে কিন্তু ধাতু হিসাবে লেগে যাবে। এবং তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহিত করা হতে থাকে প্রলেপ ততই কিন্তু মোটা হতে থাকে। অর্থাৎ যত সময় ধরে আমরা বিদ্যুৎ প্রবাহিত করব অ্যানোড ক্ষয় হতে হতে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই প্রলেপ লাগতে থাকবে এবং
এটা মোটা হয়ে যাবে, ক্যাথোডটা মোটা হয়ে যাবে, তাহলে ক্যাথোডে কিন্তু জমা হয়ে যাবে। এটা আমরা পরে প্রলেপ দিয়ে পরিষ্কার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটি চিত্রটি লক্ষ্য করো, এখানে আমরা একটা চিত্র ইউজ করেছি। এখানে মনে করো একটা লোহার চামচ দেওয়া আছে বা স্পুন, আমরা চামচ, এই চামচের উপরে আমরা সিলভারের একটা প্রলেপ দেব। তাহলে সিলভারের প্রলেপ দিলে সিলভারটাকে আমরা ক্যাথোড অ্যানোড হিসাবে ব্যবহার করব। অর্থাৎ আমরা একটু আগেই বলেছি যে যার প্রলেপ দেব সেইটার একটি দণ্ড ইউজ করবে এবং সেইটার একটা লবণের দ্রবণ ইউজ করব। তাহলে এই স্পুনের উপরে এই সিলভারটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, এরকম ক্ষয় হয়ে হয়ে সিলভার আয়ন হিসেবে দ্রবণে আসবে এবং দ্রবণের যে সিলভার আয়ন আছে সেই সিলভার আয়ন কিন্তু এই সিলভার যে দণ্ডটি সে ইলেকট্রন কিন্তু ছেড়ে দেবে, অর্থাৎ সিলভার দণ্ডটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়ন হিসেবে কিন্তু দ্রবণে আসবে। আর দ্রবণের যে সিলভার আয়ন আসে সে কিন্তু এই সিলভার দণ্ড থেকে যে ইলেকট্রন আসছে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে কিন্তু এই চামচের গায়ে লেগে যাবে। এবং যত সময় বিদ্যুৎ প্রবাহ চলবে বা এই অ্যানোডটি থাকবে, এই অ্যানোডটি এরকম মানে ক্ষয়প্রাপ্ত না হবে তত সময় পর্যন্ত এর উপরে কিন্তু প্রলেপ আস্তে আস্তে লাগতে থাকবে। এই হলো বিষয়টি। তাহলে আশা করি চিত্রটি বুঝতে পেরেছো। এরপরে চলো যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে ইলেকট্রোপ্লেটিং কৌশল বা লোহার চামচের উপর সিলভার বা রূপার প্রলেপ দেব। আমরা একটা প্রিপারেশন কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে ইলেকট্রোপ্লেটিং কৌশল কার উপরে, লোহার চামচের উপর সিলভারের প্রলেপ। আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম সেই চিত্র অনুযায়ী তাহলে লোহার তৈরি কোনো জিনিস যেমন চামচের উপর সিলভারের প্রলেপ দিতে সিলভার নাইট্রেটের একটি দ্রবণ আমরা ব্যবহার করব। আর লোহার চামচটিকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় এবং সিলভার ধাতুর পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। ব্যাটারি দ্বারা, সেক্ষেত্রে এখানে একটু বানান একটু ভুল আছে, যে ব্যাটারি দ্বারা অ্যানোড এবং ক্যাথোডকে সংযোগ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে সিলভার পাত হতে ধাতব সিলভার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে পরিণত হয়। একটু আগে আমরা দেখে বলেছিলাম যে অ্যানোড থেকে যে একটা সিলভার কিন্তু ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে হিসেবে দ্রবণে আসবে। আর দ্রবণের সিলভার আয়ন থাকবে, সেই দ্রবণ সিলভার আয়ন ক্যাথোড তড়িৎদ্বার হতে ইলেকট্রন গ্রহণ করে, কারণ ওই সিলভার পরমাণু যে ইলেকট্রন ছেড়ে দেবে অর্থাৎ অ্যানোড, সেই ইলেকট্রন কিন্তু তাপ দিয়ে ক্যাথোডে আসবে এবং ক্যাথোডে আকৃষ্ট থাকবে কে, দ্রবণের সিলভার আয়ন, সে আবার ওই ইলেকট্রন গ্রহণ করে কিন্তু তড়িৎদ্বারে ধাতব সিলভারে পরিণত হয়ে ক্যাথোডে লেগে যাবে। এতে লোহার তৈরি জিনিসের উপর কিন্তু সিলভারের প্রলেপ পড়বে। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা বিষয়টি আরেকবার একটু পড়ে নাও। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং পড়ে নিয়েছো। নিজে নিজে লিখতে পারবে, অর্থাৎ নিজে নিজে এটা যদি তুমি ভালো করে বুঝতে পারো বিষয়টি, তাহলে নিজে নিজে লিখতে পারবে। চলো, ইলেকট্রোপ্লেটিংয়ের সময় সংঘটিত রাসায়নিক বিক্রিয়া কি হয়েছে। তাহলে দ্রবণে সিলভার নাইট্রেটের বিজন, অর্থাৎ যে দ্রবণটা আমরা নিয়েছি সেটা সিলভার নাইট্রেট, এটা ভেঙে যে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়নে পরিণত করেছে। আর অ্যানোড, অর্থাৎ অ্যানোড হিসেবে যে সিলভার, সেই সিলভার কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়নে পরিণত হয়েছে। আর দ্রবণের যে সিলভার আয়ন ছিল সে কিন্তু এই সিলভার যে ইলেকট্রন গ্রহণ করেছে, ত্যাগ করেছে, সেই ইলেকট্রনটা এ গ্রহণ করবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে বিষয়টা ক্লিয়ার হোক যে সিলভার নাইট্রেট দ্রবণে ছিল, সেটা বিয়োজিত হবে বিদ্যুৎ প্রবাহের ফলে, এটি সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন এটা কিন্তু দ্রবণে থাকবে। আর অ্যানোড নিজে ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে সেখান থেকে ইলেকট্রন ছেড়ে দিবে, আর এই ইলেকট্রন কিন্তু এই সিলভার আয়ন গ্রহণ করে সিলভারে পরিণত করবে এবং এই সিলভার ধাতু হিসাবে কিন্তু সেটা ক্যাথোডের গায়ে লেগে যাবে। এটা হয়ে যাবে ইলেকট্রোপ্লেটিং। তাহলে ইলেকট্রোপ্লেটিং সম্পর্কিত আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান দেখতে পাই। ধরো গাণিতিক সমস্যা যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে 25 মেগা অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 60 সেকেন্ড ধরে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ ক্যালসিয়াম জমা হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বলছো যে ক্যালসিয়াম ক্লোরাইডটা আমরা দ্রবণ হিসেবে নেব, তাহলে ক্যালসিয়ামের দণ্ড নিতে হবে ক্যাথোড হিসাবে এবং আমরা যার উপর প্রলেপ দেবো সে তার উপরে ক্যালসিয়াম কতটুকু জমা হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইন্টারমিডিয়েটে অর্থাৎ যখন এইচএসসিতে পড়বে তখন তোমরা ফ্যারাডের প্রথম সূত্র জানতে পারবে যে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে W=Z/IT। এই সূত্র দিয়ে আমরা জানতে পারবো যে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ জমা হচ্ছে। অর্থাৎ আমরা আগে যে
পরীক্ষাটি করেছি, সিলভার কতটুকু জমা হয়েছিল সেটাও কিন্তু আমরা বের করতে পারবো যদি এই তড়িৎ প্রবাহ সেক সময় কত সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা যদি জানা থাকে। তাহলে আমাদের সূত্রটা একটু মনে রাখি, আমাদের স্বার্থে যেহেতু ইন্টারমিডিয়েটে আমরা এটা শিখবো, যেহেতু শুধুমাত্র সূত্রটা আমরা আপাতত এখানে জানি, বিশ্লেষণে না যায়। তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে আমরা জানি যে W=Z/IT। আমরা পরিচয় করে দিই, W হচ্ছে এই কি পরিমাণ ক্যালসিয়াম জমা হচ্ছে সেটা, অর্থাৎ সঞ্চিত পদার্থের ভর এটা, আর Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ এর একটা ধ্রুবক থাকবে, বিজ্ঞানী ফ্যারাডে ব্যবহার করেছিলেন Z তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সেটা কিন্তু বের করার নিয়ম হচ্ছে যে এই যে পদার্থ থাকছে এখানে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামের পারমাণবিক ভর আর ৯৬৫০০ কুলম্ব গুণ ওই মৌলের যোজনী অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী। এই ৯৬৫০০ কুলম্বটা কি আসলে? এটা হচ্ছে এক ফ্যারাড মানে হচ্ছে ৯৬৫০০ কুলম্ব মানে চার্জ। বিজ্ঞানী মাইকেল ফ্যারাড তার নাম অনুসারে একটা ধ্রুব রাশি ইউজ করেছেন ফ্যারাড এফ। সে এক ফ্যারাড মানে একটা ইলেকট্রন, অর্থাৎ যদি কোনো মৌল একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এক ফ্যারাড ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে ৯৬৫০০ কুলম্ব। যদি কোনো মৌল দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ২ গুণ ৯৬৫০০ কুলম্ব। যদি কোনো মৌল ৩টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ৩ গুণ ৯৬৫০০ কুলম্ব, এরকম। অর্থাৎ এক ইলেকট্রন মানে এক একটা ইলেকট্রন মানে এক ফ্যারাড, আর এক ফ্যারাড মানে ৯৬৫০০ কুলম্ব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তার এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার নিয়ম হচ্ছে পদার্থ মৌলের পারমাণবিক ভর, অর্থাৎ যে পারমাণবিক ভর জমা হচ্ছে, ক্যালসিয়াম জমা হচ্ছে, সেই ক্যালসিয়ামের পারমাণবিক ভর ভাগ হলো ৯৬৫০০ কুলম্ব গুণ এই মৌলের যোজনী অর্থাৎ ২। এখানে ২ আমরা যোজনী ব্যবহার করেছি। ক্যালসিয়ামের পারমাণবিক ভর ৪০, ৯৬৫০০ কুলম্ব, এবং এখানে এখানে একটু ভুল আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ৯৬৫০০ হবে, ৫৫০ হয়ে গেছে, এখানে ৯৬৫০০ হবে। আমরা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাব। এবার তড়িৎ প্রবাহ ২৫ মেগা অ্যাম্পিয়ার, অর্থাৎ ২৫ গুণ মেগা অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে করতে হবে, তাহলে 10⁻³ এবার টি সময় হলো ৬০ সেকেন্ড। তাহলে এবার আমরা এই সমীকরণে যদি বসাই দিই তাহলে আমরা পেয়ে যাব এত গুণ এত, অর্থাৎ Z এটা হচ্ছে I, এটা T, তাহলে এত গ্রাম কপার কিন্তু ওই ক্যালসিয়াম কিন্তু সঞ্চিত হবে। চলো আমরা তোমাদের জন্য একটা ভিডিও দেখি। Hi, in this Home Science Tools video, we are going to try our hand at electroplating copper onto a brass key. In this beaker, I have a copper sulfate solution, and I suspended a clean brass key into it and connected it to the negative terminal of this battery. Now I'm going to connect this copper strip to the positive terminal of the battery and place it in the beaker, making sure that it does not touch the key. Now, as soon as the copper strip and the key are both in the solution, an electrical circuit is formed and current is flowing. Electrolysis is now happening. Copper ions in the solution are attracted to the key and deposit copper on it. Meanwhile, an oxidation reaction is happening at the copper strip, creating more copper ions in the solution. After about 20 minutes, here is our result. While we don't get a high-quality finish like professional copper plating, you can see how the surface of the key is now coated with a layer of bright copper. Go ahead and try this project yourself. Visit homesciencetools.com to find all the supplies you need. ধন্যবাদ। আসো যে কি বা কাজ, এই কাজগুলো তোমরা ঝটপট লিখে নাও যে কি কাজ করবে তোমরা। ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, এক ফ্যারাড সমান কত কুলম্ব, আমরা একটু আগে বলেছি। ইলেকট্রোপ্লেটিং এ কোন কোন ধাতুর প্রলেপ দেওয়া যেতে পারে, যদি লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়া হয় তাহলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোন কোন ধাতু ব্যবহার করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ একটা প্রশ্ন। তাহলে এই 4টা প্রশ্ন তোমরা ঝটপট লিখে নাও এবং এটা দ্রুত অ্যান্সার করে ফেলো। ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, এক ফ্যারাড সমান কত কুলম্ব, ইলেকট্রোপ্লেটিং এ কোন কোন ধাতুর প্রলেপ দেওয়া যেতে পারে, যদি লোহার চামচের উপর নিকেল প্রলেপ দেওয়া হয় তাহলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোন কোন ধাতু ব্যবহার করা হয়। নিশ্চয়ই লিখে নিয়েছো। তাহলে আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। তোমরা
যেহেতু করোনা কালীনে তোমরা যখন বন্ধুরা এক জায়গায় হবে, তোমরা এই প্রশ্নগুলো লিখে নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যে এই প্রশ্নটা আমি অনলাইনে শিখেছি বা তোরাও শিখেছিস, তাহলে আমরা একটু সলভ করি। তোমরা কিন্তু সলভ করতে পারো বসে বসে যখন এক জায়গায় হও। যেহেতু স্কুল চলছে না, এক জায়গায় হয়ে কিন্তু আমরা সলভ করতে পারি যে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে ক্যাথোডে 2.368 গ্রাম কপার সঞ্চিত হবে। একদম ওই আমরা একটু আগে যে সমস্যার সমাধান করলাম সেই সমস্যা অনুযায়ী কিন্তু আমরা এই যে গাণিতিক টার্মটা করলাম সেই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটি করতে হবে। এখানে দেখো 2 দেয়া আছে, আই এর মান দেয়া আছে, এটা ডাব্লিউ এর মান দেয়া আছে, কি পরিমাণ কপার সঞ্চিত হবে, আমাদের টি বের করতে হবে। তোমাদের একটি কাজ কি করতে হবে, জেড এর মানটা বের করে নিতে হবে। তাহলে জেড মানে কি, এই যে কপারের পারমাণবিক ভরটা উপরে দিবা 63.5 এবং নিচে 96,500 কুলম্ব ইনটু কপারের যোজনী হচ্ছে 2। ব্যাস, এটা দিয়ে দিলে তোমার জেড এর মান পেয়ে যাবে। দল গেলুসেক ইলেকট্রোপ্লেটিং করার উদ্দেশ্য আমরা পড়েছি, কি কারণে আমরা ইলেকট্রোপ্লেটিং করি এবং কিভাবে করা হয়। আমরা ওই যে 6টা ধাপ পড়েছি, তোমরা এই 6টা ধাপ কিন্তু করবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা লিখে নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করো, তাহলে এই বিষয় সম্পর্কিত সমস্ত সমস্যা তোমরা সমাধান করতে পারবে। চলো এখন আমরা বাড়ির কাজ নিয়ে নিই। আমরা সবই বাড়ির কাজ, মূল্যায়ন এখন আমরা ক্লাস নিতে পারছি না, তাই তোমাদের সরাসরি মূল্যায়ন করতে পারছি না, যেহেতু বাড়ির কাজ। তাহলে আগের এই সবগুলোই বাড়ির কাজ হিসেবে যদি তুমি ধরে নাও, তাহলে সবগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে লোহার তৈরি ঘড়ির চেইনের উপরে ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া যেতে পারে। একদম একই রকম, সব প্রসেস একই রকম, যা শিখলাম সেভাবে করবে বাড়ির কাজ। আশা করি পুরো ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমি আরেকবার যদি এটা বলি যে প্রথমে অ্যানোড হিসেবে তুমি সেটা ব্যবহার করবে যেটার প্রলেপ দিবে, আর ক্যাথোড হিসেবে যার উপরে প্রলেপ দিবে সেটা ক্যাথোড হিসেবে ব্যবহার করবে, আর যেটার প্রলেপ দিবে সেটার একটা দ্রবণ তুমি নেবে। এই হলো মূল প্রসেস। অ্যানোড নিজে ক্ষয় হয়ে ইলেকট্রন ছেড়ে দেবে, আর দ্রবণে থাকা যে ক্যাটায়ন থাকবে সেই ক্যাটায়ন ওই অ্যানোড কর্তৃক ইলেকট্রন গ্রহণ করে কিন্তু ধাতু হিসাবে ক্যাথোডে জমা হবে। এটা হলো মূল প্রসেস। তো আশা করি এই গুরুত্বপূর্ণ টপিকসটা তোমরা ভালোভাবে রপ্ত করতে পারবে। বাড়িতে দু একবার অনুশীলন করো, তাহলে অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর না হলে কমেন্টস বক্সে জানিয়ে বলবে, তাহলে আমরা সলভ করে দিতে পারবো, বা ফোনে জানাতে পারো। তো চলো আমরা এখন দেখি তোমাদের শেষ করে দিই। সবাইকে ধন্যবাদ। আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে তোমাদের। পরবর্তী আরেকটু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আবারও তোমাদের সামনে যথাসময়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।